ও স্নেহের 2026 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। 1 থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় অর্থশাস্ত্র ঐতিরেয় আরণ্যক মহাভারত আইনি আকবরী গ্রন্থে। ঐতিরেয় আরণ্যক গ্রন্থে। হর্ষচরিত রচনা করেছিলেন হর্ষবর্ধন বাণভট্ট, বরাহমির শশাঙ্ক বাণভট্ট। প্রথম খলিফা ছিলেন হযরত আলী, আবু বকর, হযরত উসমান, হযরত ওমর উত্তরে আবু বকর। শশাঙ্কের রাজধানী ছিল গৌড়, কর্ণসুবর্ণ, কনৌজ কোনোটিই নয়, কর্ণসুবর্ণ। বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন গোপাল, ধর্মপাল, হর্ষবর্ধন, অতীশ, দীপঙ্কর। ধর্মপাল। গীতগোবিন্দম কাব্যের কবি ছিলেন উমাপতিধর, গোবর্ধন, জয়দেব, বাণভট্ট, জয়দেব। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন রামপাল, ধর্মপাল, দেবপাল, গোপাল। গোপাল। পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত মহীশূর, বরেন্দ্র অঞ্চল, সমতট অঞ্চল, রাঢ় অঞ্চল। বরেন্দ্র অঞ্চল। দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো অগ্রহার, ভুক্তি, মণ্ডলম, ব্রাহ্মদেয় উত্তরে ব্রহ্মদেয়। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। গঙ্গাইকোন্ড চোল উপাধি কে নিয়েছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গ। কোন বিদ্রোহ সেনদের রাজ্য স্থাপনে সাহায্য করেছিল? কৈবর্ত বিদ্রোহ। রামচরিত কাব্য কার লেখা? সন্ধ্যাকর নন্দীর। চোল রাজ্যে কোন ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল? ব্রোঞ্জ। বিক্রমশীল মহাবিহারকে প্রতিষ্ঠা করেন ধর্মপাল। পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো। ধীমান ও বিটপাল। বিক্রমশীল মহাবিহারটি কত বছর টিকে ছিল? উত্তর লিখবে 400 বছর। কোন বৌদ্ধ আচার্যের বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত? দীপঙ্কর শ্রীজ্ঞান। 3 থেকে রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। গৌড়তন্ত্র বলতে কী বোঝো? কেউ কেউ মনে করেন শশাঙ্কের রাজত্বকালে গৌড়ে গড়ে ওঠা শাসন ব্যবস্থাকে গৌড়তন্ত্র বলে। গ্রামের স্থানীয় লোকের পরিবর্তে এই সময় রাজ্যের কর্মচারী বা আমলারা স্থানীয় বা আঞ্চলিক প্রশাসন চালাতে থাকেন। অর্থাৎ শশাঙ্কের গড়া গৌড়ের রাজতন্ত্র হল কেন্দ্রীয়ভাবে রাজ্য পরিচালনা ব্যবস্থা। কৈবর্ত বিদ্রোহ কবে এবং কার বিরুদ্ধে হয়েছিল? আনুমানিক 1070 থেকে 71 খ্রিস্টাব্দে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। পাল রায়দের দুর্বলতার সুযোগে দ্বিতীয় মহীপালের শাসনকালে কৈবর্ত নেতা দিব্য বা দিব্যক বিদ্রোহ করেন। এই বিদ্রোহের আরও 2জন নেতা ছিলেন রুদক এবং ভীম। হিজরত কি? মক্কার প্রতিষ্ঠিত অধিবাসীদের ধর্মীয় আচার আচরণের সাথে মুহাম্মদের ধর্মীয় মতের যথেষ্ট ফারাক ছিল, তাই 622 খ্রিস্টাব্দে তিনি তার অনুগামীদের নিয়ে মদিনা চলে আসেন। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। পরে এই চলে যাওয়ার সময় থেকে হিসাব করে হিজরি নামে ইসলামীয় সাল গণনা শুরু হয়। ব্রহ্মদেয় ব্যবস্থা কাকে বলে? দক্ষিণ ভারতে রাজাদের অনেক স্থানীয় সামন্ত ও ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমিদান করতেন। ব্রাহ্মণরা অনাবাদি জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজার জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয়। চর্যাপদ কি? খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যের কবি ও গানের সংকলনকে চর্যাপদ বলে। আদি বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল চর্যাপদ। আর্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদ উদ্ধার করেন। 4. বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। মাৎসন্যায় কি? রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকেই বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতা সৃষ্টি হয়।
পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের ওপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাৎসন্যায় বলা হয়। খলিফা কাদের বলা হয়? খিলাফত বলতে কি বোঝো? হজরত মুহাম্মদের মৃত্যুর পর তার প্রধান 4 সঙ্গী একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন। এদের বলা হয় খলিফা। আরবি ভাষায় খলিফা শব্দের অর্থ প্রতিনিধি বা উত্তরাধিকারী। খিলাফত ইসলাম ধর্মের ক্ষমতা যেসব অঞ্চলে ছড়িয়ে পড়ে তাকে বলে দারুল ইসলাম। খালিফা হলেন দারুল ইসলামের প্রধান নেতা। খালিফার এই অধিকারের এলাকাকে বলা হয় খিলাফত। পঞ্চরত্ন কাদের বলে? বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন। এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হয়। 5 জন বিখ্যাত কবি পঞ্চরত্ন হলেন: 1 জয়দেব, 2 ধৈ, 3 গোবর্ধন, 4 উমাপতিধর, 5 শরণ। এদের মধ্যে কবি জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের রাজসভার কবি। তিনি গীতগোবিন্দম কাব্য রচনা করেছিলেন। কবি ধৈ রচনা করেছিলেন পবনদূত কাব্য। নেক্সট, পাল ও সেন যুগে কর ব্যবস্থা কেমন ছিল? পাল ও সেন যুগে রাজারা বিভিন্ন ধরনের কর সংগ্রহ করতেন। 1 কৃষি কর। রাজারা উৎপন্ন ফসলের 1/6 কৃষকদের কাছ থেকে কর নিতেন। তারা নিজেদের ভোগের জন্য ফুল, ফল, কাঠ ও প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করতেন। 2 বাণিজ্য কর। বণিকরা তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য রাজাকে কর দিত। অন্যান্য কর এছাড়াও প্রজারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিত। সমগ্র গ্রামের ওপরেও কর দিতে হতো গ্রামবাসীদের। হাট ও খেয়াঘাটের ওপরে কর চাপানো হতো। নেক্সট 5 এর দাগে রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন। যে কোনো দুটি করতে হবে। প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। প্রথম, পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায় তা লেখো। ভূমিকা: শিল্পের ইতিহাসে বাংলার পাল আমল বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা সব ক্ষেত্রেই পাল আমলের অনেক নিদর্শন পাওয়া যায়। 1 প্রাচ্য শিল্পরীতি। পাল যুগে শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। এই রীতির পূর্বসূরি ছিলেন গুপ্ত যুগের শিল্পকলা। পাল আমলের স্থাপত্যের মধ্যে ছিল স্তূপ, বিহার এবং মন্দির। স্তূপ: প্রাচীন ভারতে বৌদ্ধ এবং জৈনদের মধ্যে স্তূপ নির্মাণের রীতি ছিল। পাল আমলে স্তূপ নির্মাণের রীতি লক্ষ্য করা যায়। এই সময়ের স্তূপগুলি দেখতে ছিল শিখরের মতো। তবে স্তূপ নির্মাণে বাংলায় কোনো মৌলিক ভাবনার বিকাশ লক্ষ্য করা যায়নি। নেক্সট, বৌদ্ধ বিহার। পাল আমলে নির্মিত বৌদ্ধ বিহারগুলি ছিল বাংলার স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন। এই বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুকদের বাসস্থান এবং বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্র। পাল আমলে উল্লেখযোগ্য বিহারগুলি হল পাহাড়পুরের সোমপুরী, অদন্তপুরী এবং বিক্রমশীল মহাবিহার। নেক্সট, মন্দির। পাল আমলে মন্দির নির্মাণে স্থানীয় পোড়ামাটির ইট বা কাদার গাঁথুনি ব্যবহার করা হতো। মন্দিরের মধ্যে পাহাড়পুরের সোমপুরী বিহারের মন্দির ছিল উল্লেখযোগ্য। 4 কোণা এই মন্দিরে গর্ভগৃহ, প্রদক্ষিণ পথ, মণ্ডপ, সূত্র, স্তম্ভ ইত্যাদি ছিল। প্রাপ্ত মূল মন্দিরের গায়ে পাথরের ফলকের মধ্যে স্থানীয় রীতির প্রভাব স্পষ্ট। ফলকগুলিতে রাধাকৃষ্ণ, যমুনা, বলরাম, শিব, বুদ্ধ, অবলোকিতেশ্বরের মূর্তি আছে। উপসংহার: পাল আমলে এই সমস্ত স্থাপত্য, ভাস্কর্য প্রকৃতির কোপে এবং মানুষের রোষে অধিকাংশ ধ্বংস হয়ে গেছে। নেক্সট, গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। গুপ্ত রাজা মহাসেনগুপ্তের অধীনে সামান্য একজন মহাসামন্ত হিসাবে শশাঙ্ক জীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি বঙ্গে গৌড় নামে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। শশাঙ্কের বিখ্যাত হওয়ার কারণ: 1 রাজ্য জয়। শশাঙ্ক সমগ্র গৌড়ে আধিপত্য বিস্তার করেছিলেন। তিনি দণ্ডভক্তি, উৎকল ও কঙ্গোদ রাজ্য অধিকার করেছিলেন। মগধ, বুদ্ধগয়া অঞ্চলও তিনি নিজ রাজ্যভুক্ত করেন। তার রাজ্যসীমা উত্তর হইতে পশ্চিমে বারাণসী পর্যন্ত বিস্তৃত ছিল। 2 ঐক্য ও সংহতি স্থাপন। শশাঙ্কই প্রথম বাংলার ঐক্য ও সংহতি স্থাপন করে সাম্রাজ্যের বিস্তার ঘটান। তার এই রাজ্য জয় নীতি অনুসরণ করেই পরবর্তীকালে পাল
রাজারা এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে পেরেছিলেন। 3. আর্যবর্তে বাঙালি সাম্রাজ্য প্রতিষ্ঠা। প্রথম স্বাধীন ও সার্বভৌম গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শশাঙ্ক। তিনি উত্তর ভারতেও আংশিক আধিপত্য বিস্তার করেন। গৌড়তন্ত্র। গৌড়ে গড়ে ওঠা শশাঙ্কের আমূলতান্ত্রিক শাসন ব্যবস্থা গৌড়তন্ত্র নামে পরিচিত। শশাঙ্কের তৈরি গৌড়ের রাজতন্ত্র বিষয়ে ডক্টর নিহাররঞ্জন রায় বলেছেন, এই রাজতন্ত্র আসলে গৌড়তন্ত্র। মূল্যায়ন। বস্তুত শশাঙ্কের কৃতিত্বের জন্যই বাংলা এক অখণ্ড ও স্বাধীন রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করতে পেরেছিল। নেক্সট প্রশ্ন, রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও। বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন ছিলেন সাহিত্যপ্রেমী। তার রাজসভায় অনেক কবি ও সাহিত্যিক সমাদর পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এক কবি জয়দেব। জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। তার রচিত বিখ্যাত কাব্য হল গীতগোবিন্দম, ধৈ। তার রাজসভার অপর এক কবি ধৈ পবনদূত কাব্য রচনা করেছিলেন। পঞ্চরত্ন। জয়দেব ও ধৈ সহ আরও 3 জন কবি গোবর্ধন, উমাপতিধর, শরণ লক্ষণ সেনের রাজসভা অলঙ্কৃত করেছিলেন। এই 5 জন পণ্ডিতকে একত্রে পঞ্চরত্ন বলা হয়। এছাড়া লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুদ রচনা করেছিলেন ব্রাহ্মণ সর্বস্ব নামে বৈদিক নিয়মের একটি বই। তাহলে এছাড়া লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুদ রচনা করেছিলেন ব্রাহ্মণ সর্বস্ব নামে একটি বৈদিক নিয়মের বই। নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে যা জানো লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট করে। ভূমিকা। প্রাচীন ভারতে শিক্ষার প্রসারে যে বৌদ্ধবিহারটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল তা হল নালন্দা মহাবিহার। প্রতিষ্ঠা। বর্তমানে ভারতে বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগিরের কাছে নালন্দা মহাবিহারের ধ্বংসাবশেষ আছে। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। 2. পৃষ্ঠপোষকতা। নালন্দা মহাবিহার হর্ষবর্ধন ও পাল রায়দের সাহায্য পেয়েছিল। স্থানীয় রাজা এবং জমির মালিকরা ছাড়াও সুদূর সুমাত্রা দ্বীপের শাসকও এই মহাবিহারের জন্য সম্পদ দান করেছেন। 3. প্রবেশিকা পরীক্ষা। নালন্দা মহাবিহারে ভর্তি হওয়ার আগে শিক্ষার্থীদের কঠিন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। 4. ছাত্র শিক্ষক। নালন্দা মহাবিহারের ছাত্রদের নির্খরচায় খাবার, জামাকাপড়, শয্যাদ্রব্য এবং ওষুধপত্র দেওয়া হতো। নালন্দার সমৃদ্ধির যুগে 10,000 জন আবাসিক ভিক্ষুক এখানে থাকত। তার মধ্যে 1,500 জন ছিল শিক্ষক এবং 8,500 জন ছিল ছাত্র। বিদেশি শিক্ষার্থী। সুদূর তিব্বত, চীন, কোরিয়া এবং মঙ্গোলিয়া থেকে ছাত্ররা এই মহাবিহারে পড়তে আসত। তার মধ্যে চীন দেশের ছাত্রদের শিক্ষাদানের জন্য বিশেষ তহবিলের বন্দোবস্ত ছিল। হিয়ানসাং এই বিহারে শিক্ষালাভ করেছিলেন। পাঠ্যসূচি। নালন্দা মহাবিহারে পাঠ্যসূচিতে ছিল বৌদ্ধশাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, ব্যাকরণ, গণিত প্রভৃতি বিষয়। পতন। ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার অঞ্চল আক্রমণ করে এই মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিলেন। উপসংহার। নালন্দা মহাবিহারের শিক্ষা দীক্ষার খ্যাতি একসময়ে সমগ্র এশিয়ায় ছড়িয়ে পড়েছিল। 1914 সালে বিহারের রাজগিরে ধ্বংসপ্রাপ্ত নালন্দার পাশে নতুন করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে। ভালো করে দেখে নাও, এই রোল টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে তুমি মাত্র নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে। বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো। ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।